ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটায় ভর্তি কার্যক্রম স্থগিত, পূর্ণদিবস কর্মবিরতিতে রাবি শিক্ষক কর্মকর্তা কর্মচারী। ভারতের কারাগারে আটক পিরোজপুরের ১৩ জেলে, দুশ্চিন্তায় স্বজনরা। শুভ মহালয়া আজ, পূজার আগে বৃষ্টিতে ভাসল কলকাতা। এবং শেষ ওভারের নাটকীয়তার পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ। বেলা ১১টা নিউজে সবাইকে আমন্ত্রণ। সাথে আছে আমি নাফিস আব্দুল্লাহ। পাকা টমেটো আর সিক্রেট রেসিপির কম্বিনেশনে তৈরি ব্রাউন সসের বস। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ হালকা ধরনের বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘন্টার জন্য দেয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। বাতাস দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। এতে আরও বলা হয়, ঢাকায় আজ হালকা ধরনের বৃষ্টি হতে পারে। এছাড়া সকাল ৬টায় তাপমাত্রা ২৭.৭ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯৩% ছিল। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৭.২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘন্টায় ৫ মিলিমিটার বৃষ্টি হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটায় ভর্তি কার্যক্রম স্থগিত ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার দিনগত রাত ১টায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর প্রশাসক অধ্যাপক আক্তার হোসেন মজুমদারের সই করা এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে প্রাতিষ্ঠানিক সুবিধা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতিতে রোববার জরুরি সিন্ডিকেট সভা আহ্বান করা হয়েছে। এর আগে প্রশাসনের নির্বিকার অবস্থান মেনে নিতে না পেরে শনিবার উপাচার্য অধ্যাপক মাইনুদ্দিন, রেজিস্ট্রার অধ্যাপক ইফতিখারুল ইসলাম মাসুদ, প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান ও জনসংযোগ প্রশাসক অধ্যাপক আক্তার হোসেন মজুমদার সহ আরও অনেককে অবরুদ্ধ করে রাখেন আন্দোলনকারীরা। এক পর্যায়ে তারা শিক্ষকদের সঙ্গে হাতাহাতিতে জড়ান। পরে রাত ১০টার দিকে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক আব্দুল আলিম এক ঘোষণায় বলেন, আগামীকাল শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা পূর্ণদিবস কর্মবিরতি পালন করবেন। এ ঘোষণার সঙ্গে সঙ্গে ফুঁসে ওঠেন আন্দোলনকারী সহ সাধারণ শিক্ষার্থীরা। মধ্যরাতে ১৭টি হল থেকে একযোগে বের হয়ে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে আন্দোলন শুরু করেন তারা। তাদের আন্দোলনের মুখে রাত ১টায় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে পোষ্য কোটায় ভর্তি কার্যক্রম স্থগিতের ঘোষণা আসে। অস্থিতিশীল পরিস্থিতির কারণে প্রাতিষ্ঠানিক সুবিধা নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম আমরা স্থগিত করছি এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি আমরা আগামী রবিবার ২১শে সেপ্টেম্বর জরুরি সিন্ডিকেট সভায় আলোচনা করে আমরা সিদ্ধান্তে উপনীত হব। আপাতত আমি যে ব্যাপারটা নিশ্চিত করতে চাই, প্রাতিষ্ঠানিক সুবিধার আন্ডারে যে ভর্তির কার্যক্রম ছিল সেটা বন্ধ হয়ে যাচ্ছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহাল ইস্যুতে চলা আন্দোলনে উপাচার্য সহ কয়েকজন শিক্ষকের ওপর হামলার প্রতিবাদ এবং জড়িতদের শাস্তির দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি চলছে। রোববার সকাল থেকে ক্যাম্পাসে কর্মবিরতি পালন করছেন শিক্ষক কর্মকর্তা ও কর্মচারীরা। এর আগে শনিবার এই কর্মসূচির ঘোষণা দেন জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি এবং অ্যাগ্রোনমি অ্যান্ড এগ্রিকালচারাল এক্সটেনশন বিভাগের অধ্যাপক আব্দুল আলিম। আজ ২০শে সেপ্টেম্বর তারিখ আনুমানিক বেলা ২টার সময় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রশাসন দাপ্তরিক কাজ শেষে দুপুরের খাবার জন্য ওনার বাসায় যাচ্ছিলেন। যাওয়ার উদ্দেশ্যে উনি গাড়িতে ওঠেন। এমত অবস্থায় কতিপয় ছাত্র তাকে গাড়ি থেকে জোরপূর্বক নামিয়ে গাড়ির চাবি নিয়ে নেয় এবং অশালীন উক্তিসহ তার গাড়ির উপর ভিক্ষা হিসেবে কি টাকা পয়সা দেন গাড়ির বেনটের উপর। গাড়ি থেকে নামিয়ে দেওয়ার পর উনি হেঁটে তার বাসার দিকে
যেতে থাকেন এবং বাসার গেটে যখন ঢুকতে যান ওনার বাসার গেট প্রধান ফটকে তালা দিয়ে দেওয়া হয়। অনন্যাপায় হয়ে তিনি তখন জুবিলি ভবনে গেলে তাকে সেখানে ওই ছাত্ররা ঘিরে ধরে বিভিন্ন ধরনের কটূক্তি করতে থাকে। তখন তিনি প্রক্টর সহ তার বডির সদস্যবৃন্দ তাকে প্রোটেকশন দেওয়ার চেষ্টা করে এবং প্রক্টরকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। 20/9/2025 তারিখ শিক্ষক লাঞ্ছিত হওয়ার ঘটনার সাথে জড়িত ছাত্রদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তার স্বার্থে আগামীকাল রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষক সমাজ পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, অন্তর্বর্তী সরকারের কাছে জাতির যে প্রত্যাশা ছিল তা তিনি পালন করতে পারেননি। এখন অন্তর্বর্তী সরকার কোনো একটি দলের দিকে ঝুঁকে যাচ্ছে, এতে তারা নিরপেক্ষতা হারিয়ে ফেলছেন। শনিবার সন্ধ্যায় জয়পুরহাট শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা ইসলামী আন্দোলন আয়োজিত পিয়ার পদ্ধতিতে নির্বাচন, প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার সহ বিভিন্ন দাবিতে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পিয়ার পদ্ধতিতে সংসদ নির্বাচন প্রসঙ্গে ফয়জুল করিম বলেন, পিয়ারের বিপক্ষে যারা কথা বলেন তাদের কথায় বেশি যুক্তি নেই। বিশ্বের বিভিন্ন দেশে পিয়ার পদ্ধতি চালু রয়েছে। ইসলামী দল কেন করবেন? আপনার জন্য আপনি ইসলামী দল করবেন, আপনার সন্তানের নিরাপত্তার জন্য আপনি ইসলামী দল করবেন, আপনার স্ত্রীর নিরাপত্তার জন্য আপনি ইসলামী দল করবেন, আপনার সম্পত্তির নিরাপত্তার জন্য ইসলামী দল করবেন, আপনার জান মাল ইজ্জতের নিরাপত্তার জন্য ইসলামী দল করবেন। আজকে এতিম, গরিব, মিসকিন, জেলে, তাঁতি, মজদুর, মেতর সবার অধিকারকে বাস্তবায়ন করার জন্য আপনি ইসলামী দল করবেন। প্রিয় ভাইয়েরা আমার, আমি আশ্চর্য হয়ে যাই, গরিবদেরকে দেখলে আমার সবচেয়ে বেশি মায়া লাগে। ইসলামের গোটা অর্থনীতি গরিবদের জন্য, অথচ গরিব ইসলামকে পছন্দ করে না। বোখারাম চৌধুরী, দেখো বর্তমান প্রচলিত অর্থনীতি 100 বছর যদি পরিচালিত থাকে, কোনোদিন কোনো গরিব ধনী হবে না। ধনী শুধু ধনী হবে, গরিব শুধু গরিব হবে। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে ভারতের জলসীমায় প্রবেশ করে বাংলাদেশি 13 জেলে আটক হয়েছেন। তারা বর্তমানে ভারতের পশ্চিমবঙ্গের কাকদ্বীপ জেল হাজতে বন্দী রয়েছেন বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। গত 12 সেপ্টেম্বর বিকেলে ইন্দুরকানীর পাড়েরহাট এলাকার মালেক ব্যাপারীর মালিকানাধীন একটি ফিশিং ট্রলার এমভি মায়ের দোয়া নিয়ে সাগরে রওনা দেন ওই 13 জন জেলে। মাছ ধরার জন্য 1 নম্বর চালনার খাড়ি বয়ে জাল ফেলার কিছুক্ষণ পরই ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে পড়ে। ইঞ্জিনটি মেরামতের চেষ্টা করেও ব্যর্থ হন তারা। এক পর্যায়ে স্রোতের টানে ট্রলারটি নিয়ন্ত্রণ হারিয়ে ভেসে যায় ভারতের জলসীমায়। এর 5 দিন পর গত 17 সেপ্টেম্বর সকালে ভারতীয় কোস্টগার্ড ট্রলারটি আটক করে এবং এর সঙ্গে থাকা জেলেদের আটক করে স্থানীয় পুলিশের মাধ্যমে জেল হাজতে পাঠায়। চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে দোকান নির্মাণের জন্য মাটি খোঁড়ার সময় স্থানীয়রা 100 বছরের পুরনো রূপা সদৃশ ধাতব মুদ্রা উদ্ধার করেছেন। মুদ্রাগুলো পরীক্ষা নিরীক্ষার প্রস্তুতি চলছে। খোঁজ নিয়ে জানা যায়, কার্পাসডাঙ্গা বাজারে দোকান নির্মাণ করার জন্য শহীদুল ইসলাম নামের এক ব্যক্তি শনিবার সকালে মাটি খুঁড়তে গিয়ে একটি মাটির পাত্র দেখতে পান। পরে এর মধ্যে 100 বছরের পুরনো ধাতব মুদ্রা উদ্ধার করেন তিনি। শহীদুল ইসলাম জানান, মাটির হাড়ির মতো কিছু বের হওয়ার পর সেটির ভেতরে প্রচুর রূপা সদৃশ ধাতব মুদ্রা দেখতে পান। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে। পুলিশ ও স্থানীয় প্রশাসনও দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মুদ্রাগুলো উদ্ধার করে। উদ্ধার মুদ্রাগুলো ব্রিটিশ আমলের 1865 থেকে 1908 সালের মধ্যে ছাপা। প্রতিটি মুদ্রার গায়ে খোদাই করা আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম। মোট 1876টি ধাতব মুদ্রা উদ্ধার করা হয়েছে। স্থানীয় স্বর্ণকাররা জানিয়েছেন, প্রতিটি মুদ্রার বর্তমান বাজার মূল্য বলা সম্ভব নয়, তবে প্রাচীন ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় এর প্রকৃত মূল্য অনেক বেশি হতে পারে। আপনার ওখানে পিতলের কলসের ড্রেজার মেশিন দিয়ে যখন কাজ করছিল, পিতলের কলসে তখন একটা বাধা পাইছিল। তো পিতলের কলস যখন খুলে দেখে, তো সেই অবস্থায় অনেক সংখ্যক ইন্ডিয়ান রুপি, 1861 সাল, 1805 সালে সেখানে কিছু ইন্ডিয়ান রুপি, বহু সংখ্যক রুপি রয়েছে সেখানে। জমি থেকে আজকে এখানে বেশ কিছু রূপার কয়েন, তাও আনুমানিক 15-20 কেজি হবে এরকম একটা পরিমাণের রূপার কয়েন পাওয়া গেছে। আমরা শুনে থাকি, এর আগেও আমাদের গ্রামে বিভিন্ন জায়গায়
দেখা গেছে যে হিন্দুরা বা হিন্দুস্থানের সেই আমলে তাদের রেখে যাওয়া যে অর্থকড়ি বিভিন্ন জায়গায় মাটি। ফরিদপুরের সালথা উপজেলার রামকান্তপুর ইউনিয়নে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুডু খেলা। খেলা দেখতে দূর দূরান্ত থেকে হাজারো মানুষ ভিড় জমায়। শনিবার বিকেলে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য কবির মিয়ার আয়োজনে প্রতিযোগিতায় অংশ নেয় রামকান্তপুর ইউনিয়ন পরিষদ বনাম সাধারণ জনগণ। আয়োজক সূত্রে জানা গেছে 2 দলের 16 জন খেলায় অংশ নেয়। 2 রাউন্ডে 35 মিনিট করে খেলা হওয়ার কথা থাকলেও রোমাঞ্চকর প্রতিদ্বন্দ্বিতায় সময় বাড়তে থাকে। প্রতিটি মুহূর্তে মাঠ জুড়ে দর্শকদের উত্তেজনা আর উল্লাসে মুখরিত হয়ে ওঠে। উৎসাহ উদ্দীপনায় ভরপুর ছিল খেলার মাঠ। খেলার শেষ পর্যায়ে রামকান্তপুর ইউনিয়ন পরিষদ দল 1 পয়েন্টে এগিয়ে থাকে। খুব সুন্দর খেলা হইতেছে, এরকম খেলা তো হয় না। পাবলিকের খেলা আর কত ভালো হবে, সুন্দর হইতেছে। মেম্বার আর পাবলিক খেলা ভালো, খুব সুন্দর খেলা হইতেছে। হাডুডু খেলা জাতীয় খেলা, এটা তেমন গ্রাম বাংলা আগে যেমন হইতো নিয়মিত, এখন দেখাই যায় না। অনেকদিন পর একটা আয়োজন করছে, যারা আয়োজন করছে আপনারা দেখতে পাচ্ছেন চারপাশে অনেক লোক আসছে। ইউনিয়ন থেকে উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে শত শত মানুষ আসছে এবং স্বতঃস্ফূর্তভাবে খেলা উপভোগ করছে। আমি নিজেও উপভোগ করছি, খুবই ভালো লাগতেছে। আমরা চাই যে মাঝে মধ্যে খেলাটা আয়োজন করা হোক, এতে আমাদের যে ঐতিহ্যবাহী খেলাটা ঐতিহ্যটাকে ধরে রাখা সম্ভব হবে। জানাবো আন্তর্জাতিক সংবাদ। শুভ মহালয়া আজ। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শুরুর প্রাক্কালে এদিনে চণ্ডী মাঠের মাধ্যমে মর্তালোকে আমন্ত্রণ জানানো হবে দেবী দুর্গাকে। মূলত এদিন থেকে শুরু দুর্গাপূজার ক্ষণ গণনা। পশ্চিমবঙ্গে এরই মধ্যে পূজার আমেজ শুরু হয়ে গেছে, কিন্তু পূজার আমেজের মধ্যে শনিবার হঠাৎ করেই মুষলধারে বৃষ্টিতে ভাসল কলকাতা শহর। বর্ষা বিদায় নিলেও এখনও প্রায় সময় বৃষ্টির দেখা মিলছে। এরই মধ্যে কোন কোন দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা জানিয়ে দিয়েছে কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর। হিন্দু সম্প্রদায়ের মানুষের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। পশ্চিমবঙ্গে এরই মধ্যে পূজার আমেজ শুরু হয়ে গেছে। এই সময় রাজ্যের বিভিন্ন জেলা থেকে কলকাতায় কেনাকাটা করতে আসে অনেকেই, কিন্তু পূজার আমেজের মধ্যে শনিবার হঠাৎ করেই মুষলধারে বৃষ্টিতে ভাসল কলকাতা শহর। বর্ষা বিদায় নিলেও এখনো প্রায় সময় বৃষ্টির দেখা মিলছে। গত কয়েকদিন ধরে কলকাতায় আকাশের মুখ ভারী থাকায় বিভিন্ন ব্যবসায়ী সহ মৃৎশিল্পের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। जो पुराना पाइप सब था तोड़ दिया, देने के बाद सब पाइप 19-20 हो गया, इससे सब अंदर में पानी आ जा रहा है। कौन सा मार्केट है? मैदान मार्केट है, जिसका पूरा नाम है डॉक्टर बीसी राय मार्केट। तो ये जो हाल क्यों हुआ? और हाल तो इसलिए हुआ, बोला ना, मैदान मार्केट का हाल इसलिए हुआ मेट्रो रेल के लिए। जो वो लाइन बना मेट्रो रेल, सब पुराना पाइप का तोड़ दिया, सब कनेक्शन उल्टा पल्टा हो गया, इसलिए पानी जम रहा है। শনিবার হঠাৎ করে বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে বৃষ্টির ফলে কলকাতার বিস্তীর্ণ অংশে পানি জমে গেছে। বৃষ্টিতে পূজাপণ্ড হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে কোন কোন দিন ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেটা জানিয়ে দিয়েছে কলকাতার আলিপুর আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের প্রাদেশিক কর্মকর্তা সোমনাথ দত্ত জানিয়েছেন, শনিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গে এখনও ভারী বর্ষণের পূর্বাভাস রয়েছে। আগামী সপ্তাহে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হতে পারে, ফলে দুর্গাপূজায় আবহাওয়ায় প্রভাব পড়বে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, এই মুহূর্তে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বাতাসের উপরিভাগে একটি নিম্নচাপ রেখা সক্রিয় রয়েছে। এর প্রভাবে উত্তরবঙ্গে বৃষ্টি হচ্ছে। দক্ষিণবঙ্গের কলকাতা সহ বেশ কিছু জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হতে পারে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, পুরুলিয়া, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় শনিবার এবং রোববার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা 28.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা 32.4 ডিগ্রি সেলসিয়াস থাকবে, যা স্বাভাবিকের চেয়ে 2.1 ডিগ্রি বেশি।
হংকংয়ের কুয়েরি বে এলাকার একটি নির্মাণাধীন প্রকল্পের স্থান থেকে মাটি খুঁড়ে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের একটি বোমা পাওয়া গেছে। এই ঘটনার পরপরই বোমা নিষ্ক্রিয় করার উদ্দেশ্যে শুক্রবার ওই এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। বোমা নিষ্ক্রিয়করণ কার্যক্রম চলে শনিবার সকাল 11:30 পর্যন্ত। পুলিশ জানিয়েছে, আমেরিকার তৈরি এ বোমাটি দৈর্ঘ্যে 1.5 মিটার লম্বা এবং এর ওজন প্রায় 1000 পাউন্ড। এ বিষয়ে স্থানীয় পুলিশ কর্মকর্তা অ্যান্ডি চ্যান টিনচু বলেন, আমরা নিশ্চিত হয়েছি যে বোমাটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের। কুয়েরি বে এলাকার ওই নির্মাণ প্রকল্পের কর্মীরা বোমাটি খুঁজে পান। পুলিশ কর্মকর্তা অ্যান্ডি চ্যান টিনচু জানান, বোমা নিষ্ক্রিয়করণের কাজ অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় আশেপাশের এলাকার 6000 বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। এবারে খেলার খবর। অনেক নাটকীয়তার পর এশিয়া কাপের সুপার 4-এ জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। এ পর্বের প্রথম ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হয় টাইগাররা। গুরুত্বপূর্ণ ম্যাচে টস জিতে লঙ্কানদের ব্যাটিংয়ে পাঠান টাইগার অধিনায়ক লিটন দাস। শুরুটা বাংলাদেশ ভালো করলেও ক্যাচ মিসের মহড়ায় আর মুস্তাফিজ বাদে অন্যদের বোলিংয়ে খেয়ে হারিয়ে ফেলে। তাতে শ্রীলঙ্কার 7 উইকেট হারিয়ে 168 রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দাঁড় করায়। সেই লক্ষ্য তাড়া করতে নেমে রুদ্ধশ্বাস লড়াইয়ে সাইফ এবং হৃদের অর্ধশতকে এক বল হাতে রেখে 4 উইকেটের জয় পায় টাইগাররা। শেষ ওভারে জয়ের জন্য দরকার ছিল 5 রান। প্রথম বলেই বাউন্ডারি মেরে ম্যাচ সমতায় আনেন জাকের আলী। তখন 5 বল থেকে মাত্র 1 রান প্রয়োজন, কিন্তু পরের 3 বলে আউট হয়ে যান জাকের ও শেখ মেহেদী। উত্তেজনা বাড়লেও শেষ পর্যন্ত পঞ্চম বলে প্রয়োজনীয় রান তুলে নেন নাসুম আহমেদ। ফলে সুপার 4-এর প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে 4 উইকেটে হারায় বাংলাদেশ। সাইফ হাসানের ব্যাটিংয়ে দেখা গেল দারুণ বুদ্ধিমত্তা। ক্যালকুলেটিভ এক ইনিংসে বাংলাদেশের জয়ের ভিত গড়ে দিলেন ডানহাতি এই ওপেনার। এশিয়া কাপ টি-20 সুপার 4-এর উদ্বোধনী ম্যাচে জিতলেন ম্যাচ সেরার পুরস্কার। দুবাই শ্রীলঙ্কার বিপক্ষে 169 তাড়া করা ম্যাচে 36 বলে 50 পূরণ করেন সাইফ। 45 বলে 2 বাউন্ডারি 4 ছক্কায় তিনি খেলেন 61 রানের ঝোড়ো ইনিংস। এর আগে শুরুতে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার ওপেনিং জুটি বেশ ভুগিয়েছে টাইগারদের। মেন্ডিস নিশাঙ্কা 5 ওভারের আগে তুলেছিলেন 44 রান। তাসকিনের বলে 22 রান করা নিশাঙ্কা ফিরলে ভাঙে উদ্বোধনী জুটি। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় হালকা বৃষ্টি হতে পারে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটায় ভর্তি কার্যক্রম স্থগিত, পূর্ণ দিবস কর্মবিরতিতে রাবি শিক্ষক কর্মকর্তা কর্মচারী। ভারতের কারাগারে আটক পিরোজপুরের 13 জেলে, দুশ্চিন্তায় স্বজনরা। শুভ মহালয়ে আজ, পূজার আগে বৃষ্টিতে ভাসল কলকাতা। এবং শেষ ওভারে নাটকীয়তার পর শ্রীলঙ্কাকে হারালো বাংলাদেশ। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন jagonews24.com, ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।